কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় কর্তৃক পরিবেশিত অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগত। আজকের মনোজ্ঞ পাঠদান ও সাবলীল বিশ্লেষণ পর্বে শিক্ষার্থীদের উপলব্ধি সৃজন সহায়ক হিসেবে থাকছি আমি মোহাম্মদ মিনহাজুল ইসলাম, শিক্ষক, কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়। সঙ্গে আছে জ্ঞান পিপাসু প্রিয় শিক্ষার্থীরা। চলে যাচ্ছি সরাসরি পাঠ বিশ্লেষণে। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গেই থাকো। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। বিসমিল্লাহির রহমান রহিম। অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা থেকে আজকে আলোচনা করছি জীবনানন্দ দাশের কবিতা আবার আসিব ফিরে। এই কবিতা আমরা কয়েকটি পর্বে আলোচনা করব। এই পর্বগুলোর মধ্যে আছে যে কবি পরিচিতি, কবিতা আবৃত্তি, পাঠের উদ্দেশ্য, চরণ বিশ্লেষণ, কবিতার মর্মকথা, কবিতার শাব্দিক বিশ্লেষণ, গানে গানে দৃশ্যপট উপস্থাপন, সংখ্যার পরিমাপ, সমার্থক শব্দ, নদী পরিচিতি, গুরুত্বপূর্ণ শব্দ ও বাক্যাংশ, বানান সতর্কতা, বিশেষ সতর্কতা, শব্দ ও বাক্যাংশের বাহুল্য, জ্যোতিচিহ্নের প্রয়োগ, কবিতার চরণ বিন্যাস, প্রথম ও শেষ চরণ। এভাবে আমরা 17-18টি পর্বে এই কবিতাকে আমরা বিশ্লেষণ করব। প্রথমেই আমরা শুরু করছি কবি জীবনানন্দ দাশের জীবনী নিয়ে। কবি জীবনানন্দ দাশ 1899 সালে বরিশালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1954 সালে কলকাতার ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। কবি জীবনানন্দ দাশকে বলা হয় চিত্ররূপময় কবি, কারণ তার কবিতায় প্রকৃতি চিত্ররূপময়ভাবে ধরা দেয়। সে কারণে জীবনানন্দ দাশকে বলা হয় চিত্ররূপময় কবি। জীবনানন্দ দাশের বাবার নাম সত্যানন্দ দাশ আর মায়ের নাম কুসুম কুমারী দাস। তিনিও একজন কবি ছিলেন। যে আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এই কবিতাটি কিন্তু কুসুম কুমারী দাশের কবিতা। তিনি ইংরেজি ভাষার অধ্যাপক হিসেবে তার জীবিকা নির্বাহ করতেন আর দৈনিক স্বরাজ পত্রিকার সম্পাদক ছিলেন। তার প্রবন্ধ হচ্ছে কবিতার কথা, উপন্যাস মাল্যবান সুতীর্থ। তার নিসর্গ বিষয়ক কবিতা বাঙালি জাতিসত্তা বিকাশের আন্দোলন ও 1971-এর মুক্তিযুদ্ধে সংগ্রামী জনতাকে তীব্রভাবে অনুপ্রাণিত করেছিল। সেজন্য জীবনানন্দ দাশকে প্রেরণার কবিও বলা হয়। জীবনানন্দ দাশের অনেকগুলো পরিচয় আছে, এর মধ্যে বিখ্যাত পরিচয়গুলো আমি দিচ্ছি। জীবনানন্দ দাশকে প্রথমেই বলা হয় যা দেখা যায় না তা নিয়ে তিনি নির্জনতম কবিও বলা হয়। তাকে আরো বলা হয় চিত্ররূপময় কবি, এই কথাটা বলেছেন রবীন্দ্রনাথ। নির্জনতম কবি এই কথাটা বলেছেন বুদ্ধদেব বসু। 30-এর দশকের কবি, কল্লোলের কবি, রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, শুদ্ধতম কবি, পাঠকের কবি,
সূক্ষ্ম ও গভীর জীবন অনুভবের কবি, আর হচ্ছে পুনর্জন্মের কবি, অর্থাৎ তিনি পুনর্জন্মে বিশ্বাস করেন বলে তাকে বলা হয় পুনর্জন্মের কবি। এইসব পরিচয়ে তাকে অভিহিত করা হয়। এরপরও জীবনানন্দ দাশকে এত কিছু বলার পরও আমার মনে হয় যে খুব কমই বলা হয়েছে, কারণ তার কবিতা অনেক সুদূর প্রসারী, দৃষ্টিসম্পন্ন। কারণ তার কবিতা পড়লেই যেন একটা চিত্ররূপময় ভাব চোখের সামনে হাজির হয়। আবার আমরা আসি যে আবার আসিব পীরে কবিতা নিয়ে আমরা এখন বিশ্লেষণ করব। আবার আসিব পীরে এই কবিতাটি নেওয়া হয়েছে রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে। এটি প্রকাশিত হয়েছে 1957 সালে, তার মানে জীবনানন্দ দাশের মৃত্যুর পরে। একটা কথা দুঃখের সাথে বলতে হচ্ছে, জীবনানন্দ দাশ এত কবিতা রচনার পরেও তার জীবদ্দশায় তার বিখ্যাত কোনো কবিতায় প্রকাশ পায়নি, এবং তিনিও কবিখ্যাতি পাননি। মৃত্যুর পরে কিন্তু তিনি কবিখ্যাতি লাভ করেছেন। এরপরে এই কবিতার থিম হচ্ছে জন্মান্তরবাদ বা পুনর্জন্মে বিশ্বাস। এই কবিতাটি আমরা ধরন হিসেবে বুঝতে পারি যে এটি সনেট জাতীয় কবিতা। সনেট হচ্ছে 14 চরণের মধ্যে কবির ভাবকে বিস্তৃত করবেন এই 14 চরণের মধ্যেই, অর্থাৎ ভাবকে ব্যাপ্তি দিবেন কেবলমাত্র 14 চরণের মধ্যেই। এই কবিতার চরণ সংখ্যা হচ্ছে 14টি, আর এই কবিতার প্রকৃতি হচ্ছে সনেট, অর্থাৎ চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী বলতে আমরা কি বুঝি? চতুর্দশপদী হচ্ছে 14 লাইনের কবিতা। এই 14 লাইনের মধ্যে দুটো ভাগ আছে, একটাকে বলে ষষ্ঠক, আর একটা হচ্ছে অষ্টক, আর একটা হচ্ছে ষষ্ঠক। অর্থাৎ প্রথমটাকে আমরা বলি অষ্টক আর শেষেরটাকে বলি ষষ্ঠক। প্রথম এই কবিতার বই আমরা বইও দেখতে পাচ্ছি এটা, যেমন আমরা এখানে দেখতে পাবো যে এখানে দুটো পর্ব রয়েছে, দুটো পর্ব, এই যে এখানে মাঝখানে ফাঁকা আছে, তার মানে দুটো পর্ব। এখানে 8 লাইন, নিচে 6 লাইন, 8 এ 8 6 টোটাল 14 লাইন। 14 লাইন প্রথমটাকে বলা হয় অষ্টক, আর শেষটাকে বলা হয় ষষ্ঠক। প্রথমটাতে ভাবের বিস্তার, আর প্রথম 8 লাইনে ভাবের বিস্তার, আর শেষের 6 লাইনে ভাবের পরিসমাপ্তি জ্ঞাপিত হয়। সেজন্য এটাকে বলা হয় যে ইংলিশে এটাকে বলা হয় অক্টেভ অর সেস্টেট, এভাবে বলা হয়। আর সনেটের জনক হিসেবে বলা হয় যে পেত্রাক, ফ্রান্সিসকো পেত্রাককে সনেটের জনক বলা হয়। এবার আমরা আসি যে কবি পরিচিতি আমরা আলোচনা করলাম। এবার এই কবিতাটি পাঠের উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি প্রেম ও দেশাত্মবোধ জাগ্রত করাই হচ্ছে এই কবিতা পাঠের মূল উদ্দেশ্য। এবার আমরা চরণ বিশ্লেষণে চলে যাব। প্রতিটা চরণ পড়ে পড়ে আমি একটু বিশ্লেষণ করব। আবার আসিব পীরে দান সিঁড়ি তীর তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশে, হয়তো বোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। এখানে কবি পুনর্জন্মে যেহেতু বিশ্বাসী, সে কারণে তিনি বারবার বাংলায় ফিরে আসতে চেয়েছেন। বাংলার প্রকৃতির সৌন্দর্যে মুহে তিনি বারবার মুগ্ধ হয়েই তিনি এই বাংলাতেই বারবার ফিরে আসতে চেয়েছেন। অর্থাৎ এই জন্মে তার এই প্রকৃতিকে দেখার স্বাদ মিটছে না বলে তিনি বিচিত্র কিছুর বেশে তিনি কি করতে চাচ্ছেন? আবার ফিরে আসতে চাচ্ছেন। হয় তিনি মানুষ নয়, হয়তো কোনো পাখি হয়ে, কিংবা কোনো পোকা হয়ে, কিংবা অন্য কোনো বেশে তিনি এখানে আসতে চাচ্ছেন বারবার। অর্থাৎ অন্যভাবে দেখার জন্য, মানুষ হিসেবে নয়, অন্যভাবে এই বাংলাকে দেখার জন্যই তার যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পূর্ণতার জন্যই তিনি এই বাংলায় বারবার করে আসতে চাচ্ছেন। এরপরে কুয়াশার বুক ছিঁড়ে একদিন আসিবে কাঁঠাল ছায়ায়। অর্থাৎ কাঁঠাল ছায়া বলতে অর্থাৎ এখানে যে বৃক্ষের প্রতি তার যে একটা মনোমুগ্ধতা, এই বৃক্ষের ছায়াতলে, শীতল ছায়াতলে তিনি আশ্রয় গ্রহণ করবেন যদি আবার আসেন। হয়তো হাস হব কিশোরীর গুঙর রহিবে লাল পাই। এখানে হয়তো হাস হব কিশোরীর গুঙর রহিবে লাল পাই, অর্থাৎ এমন হাঁস যেটা কিশোরীরা খুব আদর করে, ছোট পাখি পালন করে কিংবা কোনো হাঁস পালন করে, তাকে আদর করে তার যে ঘুঙুর বলতে
নূপুর, তার যে নূপুর থাকে কিংবা রিং থাকে এগুলো হাঁসের পায়ে পরিয়ে দেয়। হাঁসের পা মূলত লালই হয়, এই লাল পাতেই পরিয়ে দেয় বলে এখানে বলা হয়েছে হয়তোবা হাঁস হব কিশোরীর গুগু রহিবে লাল পায়। অর্থাৎ কিশোরীর আদরের হাঁস হতে চেয়েছেন, যাতে তিনিও কি পান, আদর পান, অর্থাৎ তিনিও যেন সমাদৃত হন। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে বেশে বেশে। অর্থাৎ তিনি একটা হাঁস যেভাবে কলমির জুপে এবং জলে বেশে বেশে যে একটা মুগ্ধতা, একটা আনন্দ নেই, সেভাবে তিনি আনন্দ নিতে চাচ্ছেন। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। অর্থাৎ তিনি বারবার ফিরে আসবেন, কারণ তিনি বাংলার এই নদী, এই মাঠ, এই ক্ষেত, এই ফসলের ক্ষেতকে তিনি ভালোবাসেন বলে। জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙ্গায়। জলাঙ্গি বলতে এখানে জল যার অঙ্গ সমান হচ্ছে জলাঙ্গ, অর্থাৎ এখানে স্ত্রীলিঙ্গাত্ব করা হয়েছে, সেজন্য হয়েছে জলাঙ্গি। জলাঙ্গি মানে হচ্ছে নদী। নদীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙ্গায়, কারণ হচ্ছে বাংলাকে নদীমাতৃক দেশ বলা হয়। অর্থাৎ বাংলার প্রতিটা স্থানেই নদী দ্বারা বিধৌত, অর্থাৎ নদী বেষ্টিত বলেই এটাকে বলা হয়েছে নদীমাতৃক বাংলা। সবুজ করুণ ডাঙ্গা, এখানে ডাঙ্গা শব্দের অর্থ হচ্ছে স্থলভূমি, অর্থাৎ স্থলভূমি অথবা শুকনো জায়গা বিশেষ। কারণ হচ্ছে করুণ ডাঙ্গা কেন বলা হয়েছে, কারণ হচ্ছে যেই ডাঙ্গা অর্থাৎ যেই স্থলভূমি দেখলেই পরে একটা খুব বেশি আকর্ষণ জাগে, যেই আকর্ষণটা কখনোই মানুষ অ্যাভয়েড করতে পারে না, সে আকর্ষণেই হচ্ছে করুণ ডাঙ্গা, অর্থাৎ করুণ ভালোবাসা, এখানে করুণ হৃদ্যতার কথাটা এখানে প্রকাশ পেয়েছে। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। এখানে কোন এক সন্ধ্যায় সুদর্শন, অর্থাৎ গোবর, সুদর্শন বলতে গোবর পোকা উড়ে যাবে, অর্থাৎ গোবর পোকার যে সৌন্দর্য সন্দর্শনের অর্থাৎ মুগ্ধতার মধ্যেও কিন্তু তিনি মিশে থাকতে চাচ্ছেন। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। লক্ষ্মী পেঁচা প্রকৃতির আড়ালে যখন লুকিয়ে লুকিয়ে ডাকে, তখনও কিন্তু সেই মুগ্ধতার মধ্যেও কিন্তু তিনি মিশে থাকতে চাচ্ছেন। হয়তো কইয়ের দান ছড়াতেছে শিশু এক উঠানের গাছে। কইয়ের দান অর্থাৎ অবুঝ শিশুরা খেলার চলে কিন্তু প্রয়োজনীয় অনেক কিছুই কিন্তু ফেলে দেয়, ঠিক তেমনি করে এখানে তাদের মধ্যে অবুঝ একটা আনন্দ কাজ করে, এই আনন্দটা তিনি লুপে নিতে চাচ্ছেন বলেই অবুঝ শিশু হতে চাচ্ছেন। রূপসার গোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গা পায়। এখানে রূপসার গোলাজল, রূপসা হচ্ছে একটা নদী যেটা খুলনা জেলায় অবস্থিত, একটা বিশাল নদী যেটা খুলনা শহরের পাশ দিয়ে বয়ে গেছে। আবার এরকম একটা রূপসার ছোট একটা নদী ঝালকাঠি জেলায় আছে। সুতরাং ওই নদীতে নৌকা বেয়ে, অর্থাৎ ছোট ডিঙ্গি নৌকা বেয়ে যে রাখাল যে আনন্দ পায়, সেই আনন্দতেও তিনি ভাগ নিতে চাচ্ছেন, কারণ তিনি বাংলার প্রতিটি অনুষঙ্গকে তার ব্যক্তিগত উপলব্ধিতেই ধারণ করতে চাচ্ছেন এবং সেখান থেকে তিনি আনন্দ লুপে নিতে চাচ্ছেন। রাঙা মেঘ সাতটায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে দেখিবে ধবল বক। অর্থাৎ এখানে রাঙা মেঘ বলতে সন্ধ্যার দিকে, অর্থাৎ যখন গুদুলি লগ্নে সূর্য যখন অস্তমিত হয়, তখন সূর্যের কিরণ মেঘে পড়ে একটা লাল আভা সৃষ্টি হয়, তখন বিভিন্ন পাখিরা তাদের নিড়ে পিড়ে অর্থাৎ বাসায় পিড়ার সেই যে অনেক দূর পথ পাড়ি দিয়ে কিন্তু মেঘের উপর দিয়ে, লেখক এভাবে বর্ণনা করেছেন যে মেঘ সাঁতরাইয়ে বলতে এখানে অর্থাৎ মেঘকে পাড়ি দিয়ে তিনি ওইসব পাখিরা আসছে, সে কারণে তিনি বলছে কি রাঙ্গা মেঘ সাঁতরাইয়ে অন্ধকারে আসতে, অর্থাৎ তারা ওই অনেক দূর থেকে আস্তে আস্তে তাদের বাড়ি ফিরতে ফিরতে কি হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। নিট শব্দের অর্থ এখানে বাড়ি, সে কারণে বলছে কি দেখিবে ধবল বক। ধবল মানে হচ্ছে সাদা বক। আমার এই পাবি তুমি ইহাদের বিড়ে, অর্থাৎ তাদের মধ্যেই, বিট মানে হচ্ছে এখানে তাদের মধ্যেই, তাদের কোলাহলে কিন্তু কবিকে খুঁজে পাওয়া যাবে। এখানে পুরো কবিতাটার উদ্দেশ্য হচ্ছে বর্ণনার উদ্দেশ্য হচ্ছে কবি বারংবার বাংলাকে ভালোবেসে ফিরে আসতে চেয়েছেন এই বাংলার, এবং বাংলার প্রকৃতির মুগ্ধতা তিনি
নিজের মধ্যে খুব বেশি করে ধারণ করেছেন বলেই কিন্তু তিনি আবার পুনর্জন্মের প্রত্যাশা করছেন। ধন্যবাদ। এবার আমরা চলে যাচ্ছি চরণ বিশ্লেষণ শেষ হলো, কবিতার মর্মকথা নিয়ে আমরা একটু আলোচনা করব। এবার কবিতার মর্মকথা। কবিতার মর্মকথার মধ্যে আমরা পাচ্ছি যে এই কবিতার আসলে মূল কথা কি, এই কথাগুলো আমরা একটু গুছিয়ে বলি। নৈসর্গিক বাংলার সুখ সৌন্দর্যের বিচিত্র উপভোগের অদম্য আকাঙ্ক্ষা কবির হৃদয়ের তৃষ্ণাকে অনেক বেশি প্রলম্বিত করে, কিন্তু মনুষ্য জীবনের সীমাবদ্ধতায় তার এই অদম্য ইচ্ছেগুলো থেকে যায় অপূর্ণ, সান্ত্বনা কেবল জন্মান্তরের আশ্বাসে। কার্তিকের নবান্ন, বোরের কুয়াশা, কাঁঠাল বনের ছায়া, রাঙ্গা শিমুল, কলমির জুব পরা জলা, জোয়ারে ভেজা নদীতট, সুদূর প্রবাহিত নদী, মাঠ, ক্ষেত প্রভৃতির প্রেম ভালোবাসার করুণ রসে সিক্ত হয়ে কবি জন্মান্তরে বারংবার ফিরে আসতে চেয়েছেন বিষণ্ণ সৌন্দর্যের এই সবুজ বাংলায়। শঙ্খচিলের মতো উড়ে উড়ে শালিকের মতো গৃহস্থের আঙিনায় সরব থেকে জলে সাঁতরায়ে দীপ্ত কিশোরীর প্রিয় নূপুর পরা হাসির মতো, লক্ষ্মী পেঁচার মতো প্রকৃতির আড়ালে চোখ মেলে সন্ধ্যার বাতাসে উড়ন্ত সুদর্শনের মতো মুগ্ধতা ছড়িয়ে রাঙ্গামেঘ সাঁতরাইয়ে অন্ধকারে নিড়ে ফেরা ডবল বগের বিড়ে, কিশোরের সাথে পাল ছেঁড়া ডিঙা বেয়ে নিরুদ্দেশ ভ্রমণে, কিংবা দান চড়ানো আত্মমগ্ন অবুধ শিশুর বেশে নৈসর্গিক বাংলার সুখ সৌন্দর্যকে উপভোগ করতে চেয়েছেন কবি। উপর্যুক্ত বিচিত্র বেশে প্রত্যাবর্তন করে পূর্বজন্মের অপূর্ণ ইচ্ছেগুলো একে একে পূর্ণ করে পরিতৃপ্ত হবেন বলে আবার আসিব ফিরে কবিতায় কবি জীবনানন্দ দাশ আশা ব্যক্ত করেছেন। এবার আমরা চলে যাচ্ছি এই কবিতা শাব্দিক বিশ্লেষণে। এই কবিতার শাব্দিক বিশ্লেষণ আমরা এখানে দিয়েছি। শাব্দিক বিশ্লেষণে এই কবিতায় কি আছে কি নেই, কি আছে কি নেই। তাহলে কবির জন্মান্তর রূপসমূহ, অর্থাৎ পরজন্মে কবি এসে কি কি রূপে আবার এখানে বিচরণ করবেন। কবি শঙ্খচিল হতে চেয়েছেন, শালিক হতে চেয়েছেন, কাক, হাঁস, লক্ষ্মী পেঁচা, বক, এইসব পাখি তিনি হতে চেয়েছেন। সুদর্শন, দান চড়ানো শিশু, ডিঙ্গা বাওয়া কিশোর, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9টা অনুষঙ্গ কিন্তু তিনি হতে চেয়েছেন। এবার আমরা কবির জন্মান্তর রূপ হচ্ছে 9টি। এবার আসি পাখি। এবার সংখ্যার পরিমাপ, অর্থাৎ সংখ্যাগুলোকে আমরা একটু কয়টা কি আছে আমরা একটু দেখব। পাখি আছে, এই কবিতার মধ্যে পাখি আছে 6টি। শঙ্খচিল, শালিক, কাক, হাঁস, লক্ষ্মী পেঁচা, বক, টোটাল 6টি পাখি আছে। পোকা আছে একটি, সেটা হচ্ছে সুদর্শন মানে গোবরে পোকা। ব্যক্তি আছে দুজন, দান চড়ানো শিশু, ডিঙ্গা বাওয়া কিশোর। এরপরে নদী আছে 2টি, দান সিঁড়ি, রূপসা। বৃক্ষ আছে 2টি, কাঁঠাল, শিমুল। আর লতা আছে 1টি, কলমি লতা। মাস আছে 1টি, কার্তিক মাসের কথা বলা হয়েছে। সময় আছে সন্ধ্যা, ভোর, সারাদিন, এভাবে 3টা সময়ের কথা বলা হয়েছে। রং হচ্ছে 3টি, লাল, সবুজ, সাদা। নৌযান আছে 1টি, সেটা হচ্ছে ডিঙ্গা মানে হচ্ছে ছোট্ট নৌকা। সমার্থক শব্দ আমরা পাচ্ছি। সমার্থক শব্দ হিসেবে যেগুলো আছে এখানে, বাংলার সমার্থক শব্দ হিসেবে নবান্নের দেশ বলতে বোঝানো হয়েছে বাংলাদেশকে। নদী হচ্ছে জলাঙ্গি মানে হচ্ছে নদী। ডাঙ্গা মানে হচ্ছে স্থলভূমি। সাদার সমার্থক শব্দ ধবল। শঙ্খচিল মানে হচ্ছে সাদা চিল, যেগুলো নদীতে বিচরণ করে, নদীর এতে কিংবা সমুদ্রের উপরে বিচরণ করে। ঘুঙুর শব্দের অর্থ হচ্ছে নূপুর, যেগুলো পায়ে পড়লে পরে শব্দ করে। এরপর হচ্ছে নিট, ঝুনঝুনিও বলা যায়। নিট মানে হচ্ছে পাখির বাসা। ডিঙ্গা ছোট নৌকা। নবান্ন হচ্ছে নতুন ধানের উৎসব।
এই নতুন ধানের উৎসব, নবান্ন উৎসবে আমরা পিঠা পুলি পায়েস এগুলো কিন্তু নতুন ধানের গুঁড়ো দিয়ে, নতুন ধানের চালের গুঁড়ো দিয়ে আমরা তৈরি করি, সে কারণেই নবান্ন উৎসব হয়। লক্ষ্মী পেঁচা, লক্ষ্মী পেঁচা হচ্ছে সুলক্ষণযুক্ত পেঁচা, এটাকে লক্ষ্মীর বাহন হিসেবে ধরা হয়। এরপরে নদী পরিচিতি, নদী নিয়ে আমরা একটু বিশ্লেষণ করি। দানসিঁড়ি, দানসিঁড়ি নদীটি ঝালকাঠি জেলার বিলুপ্ত একটা নদী, এটা প্রায় এখন আগে ছিল কিন্তু এখন নেই। কবি প্রথমেই এখানেই ফিরবেন বলে আমাদেরকে আশা ব্যক্ত করেছেন। তারপর হচ্ছে রূপসা, খুলনার একটি বৃহৎ নদী কিন্তু ঝালকাঠির ছোট নদী। অর্থাৎ খুলনায় রূপসা নামে একটি বড় নদী আছে যেটার তীরে, অর্থাৎ যেটা খুলনা শহরের পাশ দিয়ে প্রবাহিত। আর ঝালকাঠিতে একটি রূপসা নামে একটি ছোট নদী আছে। তার রূপসার জল কিন্তু ঘোলা, রূপসার জল, কবিতায় বলা হয়েছে রূপসার জল হচ্ছে ঘোলা। এরপরে গুরুত্বপূর্ণ কিছু শব্দ নিয়ে আমরা আলোচনা করব, শব্দ ও বাক্যাংশ নিয়ে। দানসিঁড়ির তীর, বোরের কাক, কার্তিকের নবান্নের দেশ, কুয়াশার বুকে বেশে বেশে কাটাল ছায়া, কিশোরীর গুঙুর, হাঁসের লাল পা, কলমির গন্ধ ভরা জল, জলে বেশে বেশে হাঁসের সারাদিন কেটে যাবে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা, সবুজ করুণ ডাঙ্গা, সন্ধ্যার বাতাস, সুদর্শন সন্ধ্যার বাতাস উড়ে, শিমুলের ডালে বসে লক্ষ্মী পেঁচা ডাকে, উঠানের ঘাস, খইয়ের ধান, রূপসার গোলা জল, এক শিশু এক কিশোর, সাদা ছেঁড়া পাল, ডবল বক, রাঙ্গা মেঘ, সাঁতরাইয়া অন্ধকারে নিড়ে ফিরছে মেঘ সাঁতরানো। এই শব্দগুলো কিন্তু, শব্দ কিংবা শব্দাংশগুলো অত্যধিক গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের পরীক্ষার ক্ষেত্রে কাজে আসতে পারে। এরপরে আমরা বানান সতর্কতা নিয়ে আলোচনা করব। বানান সতর্কতা, জীবনানন্দ বানানটি জীবন যোগ আনন্দ শব্দ দ্বারা গঠিত হয়েছে, সমান জীবনানন্দ, এখানে দন্ত ন আছে টোটাল 3টি। দাস শব্দটি সবসময় দন্ত স দিয়ে লিখতে হবে, সেজন্য মনে রাখতে হবে দন্ত স দিয়ে লিখলে মুখে খাবে টাস টাস। দাস যদি আমরা লিখি দন্ত স দিয়ে লিখি, অর্থাৎ ওই দাস, তো জলদাস হলে কিন্তু দন্ত স হবে। জীবনানন্দ দাস কিন্তু দন্ত স জীবনানন্দ দাস কিন্তু তালব্য স দিয়ে লিখতে হবে। এরপর শঙ্খচিল, শঙ্খ বানানের মধ্যে প্লাস ক হবে। কার্তিক কখনো তয় ত হবে না, রেপ ত হবে। কাটাল চন্দ্রবিন্দু থাকবে। কুয়াশার মধ্যে কখনো ওকার হবে না, রস্যকার হবে। হাঁসের মধ্যে চন্দ্রবিন্দু থাকবে। কিশোরীর মধ্যে তালব্য স্বর মধ্যে ওকার হবে। আর ঘুঙুর শব্দের মধ্যে, ঘুঙুর এখানে উঁ হবে, কখনো গ হবে না। জলাঙ্গির মধ্যে জলাঙ্গি গ হবে। ডাঙ্গা শব্দে ডাঙ্গা শব্দে থাকবে, কখনো গ হবে না। সন্ধ্যার মধ্যে জফলা আকার হবে। করুণের মধ্যে ন কখনো হবে না, এটা সবসময় মূর্ধন্য হবে। লক্ষ্মী পেঁচা বানানটা হচ্ছে কয়শ, ক প্লাস মূর্ধন্য স সমান হচ্ছে কিয়। কিয়ের সাথে যখন ম হবে তখন হবে কয়শ প্লাস ম সমান হচ্ছে কি, এটাই হচ্ছে লক্ষ্মী বানানটা। তাহলে এখানে 3টা বর্ণ আছে, একটা হচ্ছে ক, আরেকটা হচ্ছে স, আরেকটা হচ্ছে ম। এরপরে আমরা দেখব পেঁচা বানানোর মধ্যে চন্দ্রবিন্দু হবে। রূপসার মধ্যে দীর্ঘকার হবে। ছেড়ার মধ্যে চন্দ্রবিন্দু হবে। ডিঙ্গার মধ্যে গ হবে না। রাঙ্গার মধ্যে হবে, গ হবে না। সাঁতরানোর মধ্যে চন্দ্রবিন্দু থাকবে। দানসিঁড়ির মধ্যে আমরা বইয়ের বানানে দেখতে পেয়েছি, উপরে বানান যেটা আছে ওটাতে আছে কবিতায় বানান, সেখানে চন্দ্রবিন্দু নেই, কিন্তু বইয়ের অপর পৃষ্ঠে আমরা দেখতে পেয়েছি যেখানে শব্দার্থে, ওখানে কিন্তু চন্দ্রবিন্দু আছে। যেহেতু কবিতায় নেই সুতরাং আমরা চন্দ্রবিন্দু দিব না। উঠানের মধ্যে ট হবে না, ঠ হবে, সবসময় ঠ হবে। এবার আসি রস্যিকার বানান নিয়ে আমরা বিভ্রাট ভুগি, সেগুলো একটু ক্লিয়ার করি। চিল রস্যিকার দিয়ে হবে। শালিক, কিশোর, কলমি, বিট, দানসিঁড়ি, কার্তিক, ডিঙ্গা, এই শব্দগুলো কিন্তু রস্যিকার দিয়ে হবে। আর দীর্ঘিকার দিয়ে হবে তীর, কিশোরী, জলাঙ্গি, লক্ষ্মী পেঁচা, নিট, এই বানানগুলো কিন্তু দীর্ঘিকার দিয়ে হবে। এখন আমরা যেটা সমস্যায় পড়বো সেটা হচ্ছে বিট এবং নিটের মধ্যে। বিট রস্যিকার দিয়ে, নিট দীর্ঘিকার দিয়ে হবে। এবার বিশেষ সতর্কতা হিসেবে আমরা দেখতে পারি দেখিবে শব্দ এবং দেখিবে শুনিবে শব্দটা ব্যবহৃত হচ্ছে সুদর্শন উড়িতেছে, অর্থাৎ
দেখিবে সুদর্শন উঠিতেছে, শুনিবে লক্ষ্মী পেঁচা ডাকিতেছে। কখনো যেন এমন না হয় যে শুনিবে সুদর্শন উঠিতেছে, দেখিবে লক্ষ্মী পেঁচা ডাকিতেছে, এরকম কখনো যেন না হয়। এখানে দুটো আছে, দেখিবে সুদর্শন উঠিতেছে, দেখিবে দবল বক আসিতেছে নীড়ে, এই কথা কিন্তু এভাবেই আছে। আবার কবি আবার ফিরে আসবেন বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। এখন কবি বারবার কেন ফিরে আসতে চাচ্ছেন? কারণ হচ্ছে কবি বাংলার নদী মাঠ ক্ষেতকে ভালোবাসেন বলে তিনি বারবার এই বাংলায় ফিরে আসতে চাচ্ছেন। এবার আমরা আসতে পারি যে শব্দ শব্দ অথবা বাক্যাংশের বাহুল্য, অর্থাৎ একাধিক ব্যবহার আর কি। তাহলে আবার আসিব ফিরে, এটা আছে, এটা একবার। একদিন আসিব, এটা আছে একবার। আবার আসিব, এটা আছে একবার। এটা আছে প্রথম চরণে, এটা আছে দ্বিতীয় চরণে, চতুর্থ চরণে, এটা আছে সপ্তম চরণে। এরপরে হয়তো শব্দটা আছে 8 বার, বেশে এবং বাংলা এই শব্দটা আছে 3 বার। তারপর দেখিবে শব্দটা আছে 2 বার, দেখিবে শব্দটা আছে 2 বার। এবার আমরা চলে যাচ্ছি জ্যোতিচিহ্ন, অর্থাৎ জ্যোতিচিহ্ন বলতে বিরাম চিহ্ন কয়টি আছে সেটা দেখার জন্য। সেমিকুলন, এই কবিতার মধ্যে সেমিকুলন আছে টোটাল 8টি। এই 8টি কোথায় কোথায় আছে? এটা দ্বিতীয় চরণ, দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম, নবম, দশম, একাদশ, চতুর্দশ, এগুলোর মধ্যে কিন্তু 8টি সেমিকুলন আছে। আর ড্যাশ আছে 4টিতে, এগুলো হচ্ছে প্রথম, দ্বিতীয়, পঞ্চম, চতুর্দশ, এই 4টিতেই ড্যাশ আছে এই 4টি চরণের মধ্যে। তারপর হচ্ছে হাইপেন আছে একটি, সেটা হচ্ছে চতুর্থ চরণে। এরপরে কমা আছে একটি, সেটা পঞ্চম চরণে। সেমিকুলন ড্যাশ আছে একটি, সেটা হচ্ছে ত্রয়োদশ চরণে। মোট জ্যোতিচিহ্ন সংখ্যা হচ্ছে, এই কবিতার মোট জ্যোতিচিহ্ন সংখ্যা হচ্ছে 15টি। যোগ করলে পেয়েছি আমরা 15টি। 8 4 12, 12 3 15টি। এবার কবিতার চরণ বিন্যাসগুলো কিভাবে হয়েছে, অর্থাৎ অষ্টক এবং ষষ্ঠকের কথা যে বলেছি সনেট আকারে হয়েছে, সেগুলোর চরণ বিন্যাসগুলো কিভাবে হয়েছে? এগুলো হয়েছে এই যে অন্তস্থ, তালব্য তালব্য, অন্তস্থ অন্তস্থ, দন্তস অন্তস্থ, অর্থাৎ এভাবে করে হয় যে ক খ খ ক, আবার ক খ খ ক। তাহলে এভাবে দেখা যায় যে এর শেষ স্বরণের সাথে এর শেষ স্বরণের মিল, এটার শেষ স্বরণের সাথে এটার শেষ স্বরণের মিল, আবার এটার সাথে এটার মিল। তাহলে এই দুটো এই যে দুটো মিলছে, তাহলে এটার সাথে প্রথমটার সাথে শেষেরটার মিলছে। তার মানে হচ্ছে এখানে বাবের বিস্তার হয়েছে, এগুলাকে এভাবে করে মিলানো হয়েছে, বাবের বিস্তারটাকে এভাবে করে মিলানো হয়েছে। এটা একটা শৈল্পিক কৌশল, এটা কাব্য নির্মাণের একটা শৈল্পিক কৌশল, যেটা হচ্ছে চতুর্দশপদী কবিতাবলিতেই থাকে। এরপরে ষষ্ঠক, এখানে কিন্তু অষ্টকের মধ্যে বাবের বিস্তার, অর্থাৎ বাব ব্যাপিত হবে, আর ষষ্ঠকের মধ্যে বাব পরিসমাপ্তির দিকে জ্ঞাপিত হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দন্তস আছে, ল আছে, দন্তস ল, এখানে ডমিনো ডম, সেই জন্য আমরা বলছি কি দন্তস গ ঘ গ গ, অর্থাৎ মিল এটার সাথে, প্রথমটার সাথে এটার মিল, এটার সাথে এটার মিল, কিন্তু এই দুটো একই রকম। জ বিন্দু ড, ড বিন্দু ঢ, এই দুটো কিন্তু একই রকম, সেই জন্য ও ও হয়েছে। এবার এই কবিতার প্রথম চরণ হচ্ছে আবার আসিব পীরে, দান সিঁড়িটির তীরে এই বাংলায়। শেষ চরণ হচ্ছে দেখিবে দবল বক, আমার এই পাবি তুমি ইহাদের বীরে। এভাবেই কবিতাটা আমরা বিশ্লেষণ করলাম।